Hello, namaste, namaskar and namaskar. Welcome, swagato and swagatam to another video of my YouTube channel Chow Chow Bhat Bangali. How are you all today? কেমন আছেন আপনারা? कैसे हो आप सब? And last but not the least, এই গীতিটা নিয়ে গেলেরও আজ ছিল রোববার, টুডে ওয়াজ আ সানডে। এখন যেহেতু দুবাইতে সামার চলছে, আমাদের এসি 24 ঘন্টা অন থাকে। উইন্টার সিজনে নভেম্বর টু ফেব্রুয়ারি এসিটা তো দরকার পড়ে না, ওয়েদারটা খুবই অসম থাকে। আর রাত্রিবেলা তো একটু ঠান্ডা হাওয়া চলে, তো একটা হালকা সোয়েটার বা শল নিলেই হয়ে যায়। কিন্তু এই সামার টাইমে দুবাইতে 24 ঘন্টা 24/7 এসি চলছে। আর এই এসির চক্করে শনি রোববারটা লেট হয়ে যাচ্ছে উঠতে। ছুটির দিনে অ্যালার্ম দেওয়া হয় না, বাকি সব দিন সোম থেকে শুক্রবার সকালবেলা অ্যালার্ম দেওয়া থাকে 5:30টার জন্য। তাই আজকেও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর এমনিতেও রোববার ছিল, টিটোর ছুটি চলছে। উঠেই আগে টিটোর সুইমিং কোচকে ফোন করলাম যে স্যার আজকে আর টিটোকে পাঠাবো না। উঠতে উঠতে আমাদের প্রায় 9টা হয়ে গেছিলো। তো আমার হাজব্যান্ড বললো যে তাড়াতাড়ি ব্রাশ করে রেডি হও, আমরা বাইরে যাব ব্রেকফাস্ট করতে। তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য। দুবাইতে আমি শুনেছি কেউ নাকি দরজার লক লাগায় না। আপনারা দেখেছেন আমি যখন ঘর থেকে বেরাচ্ছিলাম আমি দরজার লক লাগাচ্ছিলাম। এটা একটা ইন্ডিয়ান অভ্যাস বলতে পারেন। আমরা ইন্ডিয়াতেও ঘরের থেকে বেরোনোর টাইমে লক লাগিয়ে বেরাই। আমি আমাদের উল্টো দিকের বাড়িতে দেখেছি দুবাইতে ওরা লক লাগায় না। ওরা অনেক সময় 2-3 মাসের জন্য ঘুরতে যায়, তাও ঘরের লক না লাগিয়ে চলে যায়। তাই আমার হাজব্যান্ড মাঝে সাঝে আমাকে ঠাট্টা করে বলে তুমি লক লাগাও কেন, এখানে তো কেউ লক না লাগিয়ে সবাই বেরিয়ে পড়ে। তা আমি বললাম এটা তো একটা ইন্ডিয়ান অভ্যাস, সেটা কি সহজে আর ছাড়া যাবে, তো থাকুক না। এখানে জানেন দুবাইতে সবাই আইনকে খুব মানে, সবাই আইনকে খুব ভয় পায়, হয়তো এর জন্যই এখানে বেশি চুরি হয় না। আমরা এসেছি ব্রেকফাস্ট করতে ডিসকভারি গার্ডেন্সে। আমরা খেলাম হচ্ছে সাউথ ইন্ডিয়ান পুরি সবজি আর মশাল দোসা আর প্লেন দোসা। ডিসকভারি গার্ডেন্সে শনি রোববারে পার্কিং পেতে খুব অসুবিধা হয়, তাই হাজব্যান্ড আমাদেরকে রেস্টুরেন্টের সামনে ড্রপ করে গাড়ি পার্ক করে এসছে। আমরা এসেছিলাম মানিজ ইল্লামে, একটা ডিসকভারি গার্ডেনে খুব ফেমাস একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আর আমি ঢুকেই অর্ডার দিয়ে দিয়েছিলাম, হাজব্যান্ড আস্তে আস্তে আমাদের খাবার এসে গেছিলো। তারপরে ব্রেকফাস্ট করে বাড়ি পৌঁছলাম। বাড়ি পৌঁছে লেগে গেলাম ঘরের কাজ করতে। আজকে ছিল ক্লিনিং এর দিন, তাই ভ্যাকিউম করে ঘর মুছবো। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি ঘর কিভাবে মেনটেন করি। আমরা দুবাইতে যে বাড়িটাতে থাকি এটা আমরা ভাড়াতে আছি। আমরা এখানে 3 বেডরুম ফ্ল্যাটে থাকি, তাই 3 বেডরুম ফ্ল্যাট ডেইলি বেসিসে মোছাটা একটু অসুবিধাই হয়ে যায়। তো আমি সপ্তাহে 2 দিন মুছি আর বাকি দিনগুলো এমনি ভ্যাকিউম করি। তো দেখুন আমি একটা প্রসেস মেনটেন করি, যেটাতে আপনারাও হয়তো ফলো করতে পারেন। আমি ঘরটা গরম জলে মুছি, আর গরম জলের মধ্যে আমি 3টে জিনিস দিই। একটা হচ্ছে বাথরুম ক্লিনারের সলিউশন, আরেকটা হচ্ছে ভিনিগার। ভিনিগারটা ডিসইনফেক্টেন্টের মতন কাজ করে আর পোকামাকড় থেকেও রেহাই দেয়। আর ভিনিগারটা অনেকটা আমার বলতে পারেন যে কেরোসিনের সাবস্টিটিউট। আর তারপরে আমি ইউজ করি একটু ফ্রেগরেন্সের জন্য সারফেস ক্লিনার। তো আমি এই 3টে জিনিস দিয়ে গরম জল দিয়ে মুছি। তো আমার গরম জল করার একটা আলাদা একটা ইলেকট্রিক কেটেল আছে, যেটা আমি অন্য কোনো কিছুর জন্য ইউজ করি না, খালি এই ঘর মোছার জন্যই ট্যাপের থেকে জল নিয়ে আমি এটা গরম করে তারপরে ইউজ করি। আপনারা দেখবেন এভাবে যদি আপনারা ঘর মুছেন ঘর খুবই পরিষ্কার থাকে আর ফ্লোরগুলো মেনটেন করা যায় ভালোভাবে। চলুন তাড়াতাড়ি করে ঘরটা মুছে ফেলি। আর সব কাজ হওয়ার পরে আমরা একটু বাইরেও যাব। আজকে আমরা একটা বিশেষ জায়গায় যাব। এই যে আমার ঘর মোছা হয়ে গেছে আর আমার স্নানও হয়ে গেছে, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছিলাম আর ঠাকুর পূজাও দেওয়া হয়ে গেছে। তো ছেলেকে বললাম তুমি একটু টিভি দেখো, 2 দিন ধরে তো টিভি দেখো না, চলো আজকে একটুক্ষণ আধা ঘন্টার জন্য টিভি দেখো। ততক্ষণ আমি রেডি হইনি, রেডি হওয়ার আগে একটু জামা কাপড়ও মেলার ছিল, তো আমি মেশিন থেকে বার করে এখন বাইরে মেলবো। দুবাইতে আবার জামা কাপড় মেলাটা একটু খুব প্রবলেম। আমাদের ইন্ডিয়াতে যেরকম আমরা বাইরে তার লাগিয়ে তারপরে আমরা জামা কাপড় মেলতে পারি, এখানে আবার ওরকম না, এখানে একটু ভেবেচিন্তে মেলতে হয়। আর দেখুন আমার একটু 2টো বড় স্ট্যান্ড আছে, একটু আমি বেলা করে মেলছিলাম প্রায় 12টা নাগাদ। আমাদের এখানে জানেন না সিকিউরিটি আসে চেক করতে, তো ওই রেলিংয়ের ওপরে কিছু দেওয়া যায় না বা উঁচু করে কোনো জামা কাপড় মেলা যায় না। তাই যখন সিকিউরিটি ওরা চলে যায় ওই পরে আমি 12টার নাগাদ এরকমভাবে মেলে দিই। আর দুবাইতে যে গরম তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। এই আমাদের বেরোনোর আগেই আমি সব জামা কাপড় আবার ভিতরে নিয়ে গেছি, শুকিয়ে গেছিলো। আর এই তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। চলুন আজকে আপনাদেরকে দুবাইয়ের একটু শহরটা দেখাই। আমরা যে জায়গায় যাব ওই জায়গাটার নাম তো পরে বলবো, ওর আগে আপনাদেরকে দুবাইয়ের শহরটা দেখাই। আমাদের বাড়ির থেকে আমরা যে জায়গাটাতে যাব আমরা শেখ জায়েদ রোড ধরে যাব।
তো শেখ জায়েদ রোড বলতে গেলে দুবাইয়ের হচ্ছে খুবই ফেমাস একটা রোড। দুবাইতে দুটো ফেমাস রোড আছে, একটা হচ্ছে শেখ জায়েদ রোড আর একটা হচ্ছে আল খায়েল রোড। শেখ জায়েদ রোডে টোল লাগে আর আল খায়েল রোড হয়ে টোল লাগে না। তো আমরা যে রাস্তাটা নিচ্ছি ওটা হচ্ছে শেখ জায়েদ রোড। এই শেখ জায়েদ রোড দিয়ে আমরা যখন যাচ্ছি আপনারা অনেকগুলো কিছু কিছু ফেমাস দুবাইয়ের জায়গা দেখতে পারবেন, আমি ভিডিওতে মেনশন করে দিচ্ছি। তো আপনারাও বুঝতে পারবেন যে আচ্ছা এই জায়গাতে এটা আছে, ওই জায়গাতে এটা আছে। আপনারা হয়তো নামগুলো শুনেছেন, হয়তো পেপারে পড়েছেন বা কোনো ভিডিওতেও দেখেছেন। তো আজকে দুবাইয়ের শহরের থ্রুতে আপনাদের দেখাচ্ছি যে কোন জায়গাটা কোথায় আসে। আশা করছি আপনাদের এটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। এখন আমরা শেখ জায়েদ রোড ধরে আমাদের ডেস্টিনেশনে যাব। আমরা যে এরিয়াটা এখন ক্রস করছি এটাকে বলে মারিনা। এটা একটা রেজিডেন্সিয়াল এরিয়া আর এখানে প্রচুর অ্যাপার্টমেন্টস আছে। আর সামনেই আইন দুবাই পাম জুমেরিয়া আছে, আর ওখানেই সামনে দুবাই ইন্টারনেট সিটি যেখানে সব আইটি কোম্পানিজগুলো আছে। আচ্ছা, আমরা যে রাস্তাটা নিয়েছি শেখ জায়েদ রোড, এই পাশে কিন্তু মেট্রো ট্রেন রেল আছে। তো আপনারা অনেকগুলো মেট্রো ট্রেনও দেখতে পারবেন। একটু গুনে বলবেন তো আপনারা কয়টা মেট্রো ট্রেন দেখতে পেলেন। চলুন এখন আমরা যে এরিয়াটাতে ক্রস করব এটাকে বলে আল বারশা। এটাও আবার আরেকটা রেজিডেন্সিয়াল এরিয়া। এখানেও প্রচুর অ্যাপার্টমেন্টস, উঁচু উঁচু বিল্ডিং আর কিছু কিছু ভিলাজ আছে। আর এই এরিয়াটাতেই আছে মল অফ এমিরেটস, জুমেরিয়া বিচ, টাইড বিচ, গলফ কোর্স। দুবাইতে রাস্তাগুলো প্রচণ্ড প্ল্যান্ড, রানাবাউটস বলুন, এক্সিটস বলুন, খালি মেন রাস্তা না, হাইওয়েজ না, এ পর্যন্ত আমাদের কমিউনিটির ভিতরেও যে লেনগুলো ওগুলো খুবই প্ল্যান্ড। জানেন দুবাইতে প্রচুর দামি দামি মডেলের গাড়ি দেখা যায়, আর এক একটা গাড়ি দেখার মতন, আর রেস কারও প্রচুর দেখা যায়। কিন্তু এখানে গাড়ির মালিকের স্ট্যাটাস বোঝা যায় নাম্বার প্লেট দেখে। 2 ডিজিট, 3 ডিজিট, 4 ডিজিট নাম্বার প্লেট যদি হয় তার মানে ওদের কাছে প্রচুর পয়সা। এখানে নাম্বার প্লেট লোকরা কিনেও। এখানে বলা হয় যে অনেক সময় নাম্বার প্লেটের ভ্যালুই গাড়ির ভ্যালুর থেকেও বেশি হয়। আমরা এখন মল অফ এমিরেটস আর ক্যাম্পেন্সকি ক্রস করে গেছি। এরপরে আসবে হচ্ছে আলকুজ। আলকুজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর ওখানে প্রচুর গাড়ির শোরুমসের দোকান আছে। আলকুজের পরে আসবে হচ্ছে বিজনেস বে। বিজনেস বেতে বুর্জ খলিফা আছে, ওই পাশেই দুবাই মল। দুবাই শহরে এক একটা বিল্ডিং দেখার মতন হয়। আমরা যে এরিয়াটাতে যাচ্ছি এটা হচ্ছে আলকুজ। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এই এরিয়াটাতে প্রচুর ওয়্যার হাউস আছে। এখানে জানেন যারা গাড়ি চালায় মিনিমাম 60 আর ম্যাক্সিমাম হচ্ছে 100, আর একটা স্পিড লিমিট আছে যেটা হচ্ছে 120 ক্রস করলে তারপরে ফাইন লাগবে। তো বলতে গেলে সব গাড়ি ওই 100 স্পিডেই চলছে। আর এই রাস্তাটা হচ্ছে 6 লেন। এখন এই 6 লেনে যখনই কেউ গাড়ি এক লেন থেকে আরেক লেনে শিফট করবে, মানে রাইটের থেকে লেফট গেল বা লেফটের থেকে রাইট গেল, আমাদের ইন্ডিয়াতে যেরকম আমরা যখনই লেন চেঞ্জ করি আমরা ইন্ডিকেটার দেখে আমরা স্পিডটা কমিয়ে দিই, তারপর আমরা লেনটা চেঞ্জ করি। এখানে ওরকম না, এখানে ইন্ডিকেটার দেখিয়ে স্পিড বাড়িয়ে তারপরে গাড়িটাকে ওভারটেক করে লেন চেঞ্জ করতে হবে। আর কেউ যদি স্পিড কমিয়ে লেন চেঞ্জ করতে যায় অ্যাক্সিডেন্ট হয়। তাই এখানে বলা হয় স্পিডটা বাড়িয়ে তারপরে লেন চেঞ্জ করতে। আর এই যে হোটেলটা দেখছেন, এই হোটেলটাতে বলা হয় যে রাশিয়ান সার্কাসের যে ট্রুপ আছে ওরা বলে এখানে থাকে। এই যে এখন আমরা যে এরিয়াটাতে যাচ্ছি এটা হচ্ছে বিজনেস বে। বিজনেস বেতেই ক্রিক, যেটাকে সবাই জানে দুবাই ক্রিক, এর পাশেই আছে। আর এর পাশেই হচ্ছে ডেরা। তো ওই সামনে দেখতে পাচ্ছেন বুর্জ খলিফা। বুর্জ খলিফার পাশেই হচ্ছে দুবাই মল। আপনারা যে এমআর যে বিল্ডিংগুলো দেখছেন এই সারাউন্ডিংয়েই দুবাই মল। এরপরে আপনারা খুবই একটা সুন্দর মিউজিয়াম দেখতে পারবেন। এই মিউজিয়ামটার নাম হচ্ছে ফিউচার মিউজিয়াম। যে আর্কিটেক্ট এই মিউজিয়ামটাকে বানিয়েছিল ওনার ইমাজিনেশন লেভেল যে কতটা, এ দেখুন কি দারুণ দেখতে।
পরে আসবে হচ্ছে দুবাই গার্ডেন গ্লো। এটা একটা চিলড্রেন্স পার্ক। পার্কটাতে ডাইনোসর পার্ক আছে, ম্যাজিক পার্ক আছে, গ্লো পার্ক আছে। গ্লো পার্ক মানে কি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে, কলকাতার দিকে পুজোর সময় লাইটনিংগুলো যে দেওয়া হয়, লাইটগুলো যে দেওয়া হয়, বা চন্দননগরে যে লাইটনিং খুব ফেমাস, অনেকটা ওরকমই গ্লো গার্ডেন। তারপরে এরপরে তো আমরা ডেরাতে ঢুকে গেলাম, আর ডেরার পরেই আসবে হচ্ছে, ডেরার আগে আসবে হচ্ছে কারামা। তো এই জায়গাটাতে আমাদের একটু বেশিরভাগই কনফিউশন হয়ে যায়, অনেকগুলো এক্সিটস হয়, তো একটা এক্সিট মিস হয়ে গেলে সে আবার 2-3 কিলোমিটার ঘুরে আবার আসতে হয়। তাই আমরা একটা এক্সিট মিসও করে আবার অনেকটা ঘুরে আসছিলাম। এদিকের দুবাইটাকে বলা হয় ওল্ড দুবাই, বা ডাউনটাউন দুবাইও অনেকরা বলে। আর এই রাস্তা দিয়েই বা এদিক দিয়েই আপনারা দুবাই এয়ারপোর্টের দিকেও যেতে পারবেন। আমরা তো আপাতত একটা এক্সিট মিস করে আমরা ঘুরে যাচ্ছিলাম কারামার দিকে। আর এখানেই সামনে দুবাই ফার্টিলিটি সেন্টারও আছে, তো আমরা তাই একটু ঘুরে যাচ্ছিলাম। এই 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আমাদের বাড়ির থেকে কারামা যেতে প্রায় 30-40 মিনিটের মতন লাগে। হ্যাঁ, ট্রাফিক থাকলে একটু বেশি টাইম লাগে। আমাদের বাড়ির থেকে কারামা অলমোস্ট 30 কিলোমিটার্স। এই আমরা কখন কারামা ঢুকে গেছি। এই ফ্লাইওভার থেকে নেমেই হচ্ছে আমাদের ডান দিকে পড়বে কারামা, আর রাইট সাইডে দেখবেন দুবাই ফ্রেম দেখতে পারবেন আপনারা। কারামাতে আপনারা প্রচুর ইন্ডিয়ানস দেখতে পারবেন, আর মালয়ালিজের জনসংখ্যাটা বেশি ওখানে। কারামা, ডেরা এসব জায়গা কম্পেয়ার টু অন্য পার্ট অফ দুবাই, এখানে কস্ট অফ লিভিংটা একটু কম। আপনি যখন কারামাতে আসবেন মনে হবে যে অনেকটা বালিগঞ্জ, ঢাকুরিয়ার মতন জায়গাটা। আর এই যে এটা হচ্ছে দুবাই ফ্রেম, দ্য ফেমাস দুবাই ফ্রেম। আর এই আমরা ঢুকে পড়লাম কারামাতে। এখন কারামাতে পার্কিং পার্টে একটু অসুবিধা হয়ে যাবে, এখন দেখি গাড়ি কোথায় পার্ক করা যায়। যাই হোক, এখানে একটা সামনে একটা পেয়ে গেলাম, ওরা বেরোচ্ছে, তো আমরা ওয়েট করছি। গাড়ির থেকে আমরা নেমে যাব, তারপরে হাজব্যান্ড গাড়ি পার করবে। তো আমরা আজকে এসেছি হচ্ছে কারামাতে একটা দোকানে লাঞ্চ করতে। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে সিটি অফ জয়। আপনারা তো জানেনই সিটি অফ জয় মানে আমাদের কলকাতা। তো আমরা বলতে পারেন আমরা একটা বাঙালি দোকানে এসেছি। এই দোকানে আসার কারণ হচ্ছে আগের দিন আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল, ওই দিনটা ছিল শনিবার, আর আমরা কোনো ননভেজ খেতে পারিনি, যেহেতু আমাদের শনিবার দিন আমরা আমিষ খাই। তাই আজকে হাজব্যান্ড সকালবেলা উঠেই বলল, লাঞ্চ কিছু বানাবে না, আমি গিয়ে ইলিশ মাছ খাবো। দুবাইতে আমরা মাছ, ভালো মাছ তো পাই না। আর যখন গ্রুপে আসলো যে এর রেস্টুরেন্টে খাবার ভালো আর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, তো হাজব্যান্ড দেখেই বলল, চলো রোববার দিন আমরা খেতে যাব, এখানে লাঞ্চ করতে যাব। তাই আমরা দুপুরবেলা এসে পড়লাম লাঞ্চ করতে। রেস্টুরেন্টটা এমন কিছু বড় না, কিন্তু যে মালিক খুবই ফ্রেন্ডলি আর খুবই কেয়ারিং। অবশ্যই এদের বাইরে জায়গা আছে, কিন্তু গরমকালে বাইরে আর বসা যায় না, তাই আমরা ভিতরেই বসেছি। আর ঢুকেই আমার ছেলের জন্য অর্ডার দিয়েছি হচ্ছে ছোলার ডাল, ভাত আর আলু ভাজা, আর একটা ডিম সিদ্ধ। আর আমার শ্বশুরমশাই এদের মেনু কার্ডে যা যা ডিশেস ছিল সব শুনেই বলে, অর্পিতা তুমি আমাকে পাবদা মাছের যে কম্বো থালি ডিশটা আছে ওইটা তুমি অর্ডার করো। আর আমার হাজব্যান্ড নিয়েছে হচ্ছে ভাপা ইলিশ, আর আমি নিয়েছি হচ্ছে সর্ষে ইলিশ। আর এরপরে তো রসগোল্লা, এটা তো আমাদের খেতেই হবে বলুন। আর মিষ্টি দইও খেয়েছি এরপরে। তারপরে তো খেয়ে দিয়ে পেট ভরে একদম মানে আর হাঁটা যাচ্ছিল না, কোনোভাবে রেস্টুরেন্ট থেকে বেরোলাম, পেট একদম ঢাইঢাই করছিল। মাছ, ইলিশ মাছটা খুবই ভালো ছিল। শ্বশুরমশাই বলল পাবদা মাছটা ভালো ছিল। আমরা পাবদা মাছ, ইলিশ মাছ পাই না, রুই মাছটা পাচ্ছি, কিন্তু ওইটাও এখন খেতে খেতে আর ভাল লাগছে না। আমরা অপেক্ষায় আছি কবে ইন্ডিয়া যাব আর কবে একটু ভালো মাছ সবজি খাবো। এরপরে বাড়ির দিকে রওনা দিলাম। বিকেলবেলা গেলাম হচ্ছে বাড়ির সামনে যে মল কারফোরে, ওখান থেকে এক সপ্তাহে হালকা একটু বাজার করবো, ওই একটু সবজি আর একটু ফল নিয়ে যাব, ডিম আর দই আর দুধ। বিদেশে থাকলে আমরা আমাদের দেশকে খুব মিস করি,
এখানে অনেক জিনিস আছে যেটা আমরা পাই না, ইন্ডিয়াতে পেতাম, এখানে আর পাই না। আর এই দেখুন, আমি আম কিনছিলাম, আমের সিজন প্রায় শেষ বলতে গেলে। আমগুলো অতটা ভালো ছিল না। আমি যে মলের থেকে অনেক সময় ভেন্ডি নিয়ে যাই, ভেন্ডিগুলো বুড়ো থাকে, কচি ভেন্ডি পাই না, খেতেও ইচ্ছা করে না। ফুলকপি অনেক সময় ভালো পাই, অনেক সময় ভালো পাই না। মাছ অতটা ভালো পাওয়া যায় না। তাই এসব জিনিস আমরা খুব মিস করি। কতদিন আর খালি ডিম আর মাংস খাবো বলুন? আমাদের বাঙালিরা তো মাছের ওপরেই মেন। মাছের ঝোল আর ডাল আর অল্প একটু তরকারি দিয়ে আমাদের পুরো খাওয়া হয়ে যায়। কিন্তু কি করা যায়, কর্মের ক্ষেত্রে তো থাকতেই হবে এখানে। তো যাই হোক, যা পাওয়া যায় ওটা দিয়ে আমরা এখন ম্যানেজ করি। আর মাঝে সাঝে যখন গ্রুপে দেখি যে এখানে এটা পাওয়া যাচ্ছে, ওখানে এটা পাওয়া যাচ্ছে, তো আমরা চলে যাই। আর এই দেখুন, যখন মলে থেকে বেরোচ্ছিলাম দেখলাম এই বড় বড় তরমুজ, এগুলো কেনিয়া থেকে এসছে। এত বড় তরমুজ আমি এই ফার্স্ট দেখলাম। চলুন, আমাদের হয়ে গেছে, এখন বাড়ি যাব। আমাদের দুপুরের খাওয়াটা খুব হেভি হয়ে গেছিলো। হাজব্যান্ড বলল ও কিছু খাবে না, আর আমারও খাওয়ার ইচ্ছা ছিল না। শ্বশুরমশাইকে দুধ মুড়ি দিব, আর ছেলেকেও ভাবছি অল্প একটু ভাত দুধ দিয়ে মেখে দিব। তো চলুন, এই ছিল আমাদের একটা দিন। আপনাদের সাথে শীঘ্রই দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।